এটা বলতে পারো যে নিজের শারীরিক পরিবর্তন এবং নিজেকে একজন যেভাবে আমি ছোটবেলা থেকে দেখতে চেয়েছি সেই আঙিনায় নিজেকে দেখা, এবং তারপর আজকে যখন আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়ে গেল এবং আমি যখন নিজেকে আয়নায় দেখছি তখন আই ক্যান ফিল কি ইয়েস আমি এভাবেই নিজেকে একটা সময় দেখতে চেয়েছি। 12 তার আগে অবধি আমি জানতাম না যে অ্যাকচুয়ালি আমার সাথে হচ্ছেটা কি, বিকজ আমার কোনো একজন ছেলেকে ভালো লাগছে অ্যান্ড আই এম আ ম্যান, অ্যান্ড তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা যে আমার বিহেভিয়ার, আমার অ্যাপিয়ারেন্স সব কিছুর মধ্যে একটা ফ্যামিলিটি চলে আসে। বাইরের লোক ঠিক করলে তোমার বিয়ে দিয়ে দেবে, কারণ জাস্ট বিকজ আমি মেয়ে, এবার একজন মেয়ের বেশি দূর পড়াশোনা করলে তো হবে না, তাকে আলটিমেটলি বিয়েই করতে হবে। তো বিয়ে দেওয়ার ব্যবস্থা করলো এবং আমার মা তার বাপের বাড়ি ডানলভে সেখানে একটি সম্বন্ধ রেখে এসেছিল সরকারি চাকরিজীবী। তো সে তো আমি কিছুতেই রাজি হব না, দিয়ে মার ধর আমার ঠাকুমাকে আমি সমস্ত ঘটনাটা বললাম এবং আমার ঠাকুমা সেই সময় দাঁড়িয়ে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। ওরা আর কি ভীষণভাবে ম্যানিপুলেট করে কি জানো তো, যে ট্রান্স মানুষ মানেই সে হিজড়ে পেশা করে অথবা সেক্স ওয়ার্ক করে, তাদের যে কোনো মেইন স্ট্রিম লাইফ থাকতে পারে সেটাই ওরা বলতে। সময় আমার বড় চুল ক্লাস 9 থেকে 12 অবধি, তখন এবার ওটা নিয়ে আমি আর কলেজে যেতে পারছি না, আমাকে ঘরের নাইটি পরিয়ে রাখা হচ্ছে, আমি বাইরে বেরোতে পারছি না, মেন্টাল টর্চার প্রচন্ড। আমি প্রচন্ড আমার স্কুল বাড়ি দুটোই, কিন্তু আমার একটা ছিল আমার বন্ধু সাপোর্ট প্রচুর ছিল। এবার আমার কলেজে ওঠার পর আমার কলেজের কিছু বন্ধু এখানেই আছে, নিবেদিতা তার মধ্যে বিশেষত পূজা দিয়েও আছে, ওরা আমি ওদের কাছে সবটা খুলে বলার পর আমাকে ওরা বয়স্কার চুল করাতে নিয়ে গেছে। আবার আমাকে প্রচুর পরিমাণে মারধর করে, মেয়েটির বাবা মারধর করে, বাঁশ দিয়ে মারে। মেয়েটির বোন সেখানে আমাকে প্রচুর বাঁচিয়েছিল, সেভ করেছিল, এবং ও না থাকলে হয়তো আমাকে তারা মেরেই ফেলতো। এবং আমাকে একটি চেয়ারে পুরো গ্রামের মাঝখানে বসিয়ে সারা গ্রামের লোকজনকে ডাকে, এবং যেহেতু ওদের কাছে ট্রান্স মানে ছিল হিজড়ে, এবং ওরা বলে যে সবাইকে ডেকে দেখায় যে এটা দেখবি আর এটা নতুন ধরনের হিজড়ে, কারণ ট্রান্স ম্যান সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই। ভালোবাসার কথা গানেও হতে পারে, যে কোনো ভাবে এক্সপ্রেস করা যেতে পারে। একদম একদম। প্রাইড মান্থ চলছে এবং এই সময়ে যে দুজন মানুষ তাদের ভবিষ্যতের দিকে একটা নতুন স্বপ্ন পূরণ করতে চলেছেন বা করে ফেলেছেন অলরেডি, অনেক লড়াই অনেক কিছুর পর সেই দুজন মানুষের বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি। রয়েছে দেবাংশী এবং শান আমাদের সঙ্গে, এবং আজকে খুব মানে একটা স্বস্তি বোধ হয়, শান্তি, মানে এটা বৃত্ত সম্পূর্ণ হলো বোধ হয়, অনেক লড়াই অনেক কিছু, তাই না? অ্যাকচুয়ালি বলতে পারো কি, যেহেতু অনেকগুলো দিন আমরা অপেক্ষা করি আমাদের কখনো এরকম দিন আসবে কিনা, তো সেই কারণের জন্য আমার মনে হয় কি যে এটা সত্যি একটা ভীষণ সেলিব্রেশনের জায়গা আর কি, অনেক মানুষের জয়, তাই না? একদমই তাই, মানে একেবারে আমরা তো ছোটবেলায় ভাবি না যে কখনো আমাদের, মানে আমিও যখন ছোট ছিলাম বা ওর কথা আমি, ওরও বোধহয় সেম স্টোরি হবে, আমরা যে কোনো বিবাহের যে কোনো সিনেমা বলুন, শুভদৃষ্টি টাইপ বা শাহরুখ খানের যে কোনো সিনেমা যেখানে বিয়ের কোনো শুটিং হচ্ছে, তো সেটা আমরা মানে ওই সময়টা একটা মন খারাপ সৃষ্টি হতো, যে কারণ আমার মনে হতো কি কখনো আমার তো এই দিনটা আসবে না হয়তো লাইফে, কিন্তু আজকে যখন সত্যি লাইফে এই দিনটা এসছে, এটা একটা অবিশ্বাস্য। এবং ভালোবাসার মানুষকে নিয়ে একদম মানে সগর্বে আর কি, এদিকটা করে কাছাকাছি দুজনে যে কাছাকাছি সারাটা জীবন না। অ্যাকচুয়ালি শান যেরকম বললো এটা মানে ভীষণ সত্যি, বাট আমার ক্ষেত্রে না, আমি একটু ভীষণ পজিটিভ থিঙ্কার আর কি। তো আমি ছোটবেলা থেকেই যখন বিয়ের সিনেমাসগুলো দেখতাম, শুভদৃষ্টি, বিশেষ করে শ্বশুরবাড়ির জিন্দাবাদ, তো তখন আই ক্যান ফিল কি জানো তো, যে আমার বিয়ে হবেই, মানে আমি আমার সমস্ত
বন্ধুদেরকেও বলতাম যে আমি তোদের সবার আগে বিয়ে করব অ্যান্ড মানে ফর্চুনেটলি আমারই সবার আগে আমার বন্ধুদের মধ্যে থেকে বিয়ে হচ্ছে। তো আমি ভীষণ পজিটিভ থিঙ্কার ছিলাম। হ্যাঁ, বাট এটা বলতে পারো যে নিজের শারীরিক পরিবর্তন এবং নিজেকে একজন যেভাবে আমি ছোটবেলা থেকে দেখতে চেয়েছি সেই আঙিনায় নিজেকে দেখা, এবং তারপর আজকে যখন আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়ে গেল এবং আমি যখন নিজেকে আয়নায় দেখছি তখন আই ক্যান ফিল কি ইয়েস আমি এইভাবে নিজেকে একটা সময় দেখতে চেয়েছিলাম। তো দিস ইজ অ্যাকচুয়ালি সাকসেস, দিস ইজ অ্যাকচুয়ালি প্রাইড। একদম একদম। আচ্ছা, কতদিনের লড়াই ছিল? মানে প্রথমে তো একটা নিজের সঙ্গে লড়াই শুরু হয়, তারপর সমাজের সঙ্গে লড়াই, তাই না? একটু যদি বলো কতদিনের, দুজনের কতদিনের সেই লড়াইটা ছিল? আমার তো ছোটবেলা থেকেই আমি বলবো, আমি জবে থেকে অ্যাকচুয়ালি এটা আমি বলে নয়, আমাদের সকলের ক্ষেত্রেই জানো তো, আমরা যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে থাকি তখন আমরা এটা বুঝে ফেলি যে অ্যাকচুয়ালি উই আর নট আ মেল, অ্যাকচুয়ালি আই এম আ উমেন অ্যান্ড মাই হুড অ্যাকচুয়ালি আ উমেনহুড। তো সেদিন থেকে আমার সমস্ত জিনিসপত্র, আমার দিদিও আছে এখানে, ওর আজ থেকে মানে আমার যখন 4.5 বছর বয়স তখন ও বিয়ে হয়ে যায়। তো তার আগে অবধিও ওর সমস্ত জামা কাপড়, ও খুব বড় বড় পেন্সিল হিলস পরতো, তো সেগুলো পরে পরে হাঁটা, তারপরে জুতো পরে, মানে ওর না তখনের সময় তো অত বেশি মানে আধুনিক পোশাক আশাক বা আধুনিক মেকআপ ছিল না, তো সেই জিনিসপত্রগুলোকে নিয়ে ব্যবহার করা, সেগুলো সব করা। তো সেইটা চলতে চলতে যখন একটা সিচুয়েশন এলো কি তখন আমি ক্লাস 5, বাড়ির লোকরা তো প্রচুর চেষ্টা করেছে, কারণ আমার ভীষণ সম্ভ্রান্ত পরিবার, বাট নামেই তারা সম্ভ্রান্ত, অ্যাকচুয়ালি দে আর নট অ্যাকসেপ্টেড টু দ্য ট্রান্স কমিউনিটি অ্যান্ড LGBTQ হোয়াট এভার, বাট তারা প্রত্যেকেই খুব শিক্ষিত, কিন্তু তারা কিছুই বুঝতে চান না বা বুঝতে পারেননি এখনও, মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলিজ যারা আছে তারা সেরকমই। তো সেক্ষেত্রে গিয়ে তারা অনেক চেষ্টা করেছে, বাট আমি ছোটবেলা থেকে ভীষণ ট্রান্সপারেন্ট ছিলাম আমার লাইফের ক্ষেত্রে। অ্যান্ড তারপর যদি বলো যে ক্লাস 12, তার আগে অবধি আমি জানতাম না যে অ্যাকচুয়ালি আমার সাথে হচ্ছেটা কি, বিকজ আমার কোনো একজন ছেলেকে ভালো লাগছে অ্যান্ড আই এম আ ম্যান, অ্যান্ড তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা যে আমার বিহেভিয়ার, আমার অ্যাপিয়ারেন্স সব কিছুর মধ্যে একটা ফ্যামিনিটি চলে আসছে। তো আমি যেটা করতাম যে 11টা হয়ে যাওয়ার পরে কোয়েট স্কুল হয়ে গেল আমাদের, তো আমার স্কুলের বন্ধু বান্ধবরা, মানে যারা আমার ফিমেলস ফ্রেন্ড, ওরা বললো যে এরকমভাবে চললে আমি সার্ভাইভ করতে পারবো না, তো একটু মাচো টাইপস হতে হবে আর কি। তো আমি তখন লাইক একটু, আমার তো গলা ছোটবেলা থেকেই ভীষণ ফেমিনাইন, তো তারপরে একটু ম্যাসকুলাইন করে এই ভাই কোথায়, হ্যাঁ প্রচুর প্রচুর, একটু সিগারেট খেয়ে লাইক এ ভাই কোথায়, কি করছিস, এরকম টাইপ অফ সব কথায় যেরকম ভাই ব্যাপারটা ইউজ করা। তো তারপর ক্লাস 12 হয়ে গেল আমার, সিইউতে মৌলানা আজাদে হলো আর কি, আমার বেঙ্গলি অনার্স ছিল। তো আমি যখন অনার্সের ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন আমি জানতে পারলাম যে সোশ্যাল মিডিয়ার সাথে তখন আমি কানেক্টেড, তো তখন আমি জানতে পারলাম যে LGBTQ অ্যাকচুয়ালি কি, এবং পৃথিবীতে আমি একা যে এরকম নই। মানে তার আগে অবধি আমার মনে হতো যে আমার কমপ্লিটলি আমি একা, আর আমার সাথে আরও একজন বন্ধু ছিল আমার, যে যার সাথে স্টিল নাও আমি এখনো কানেক্টেড। তো আমাদের মনে হতো আমরা দুজনেই মনে হয় পৃথিবীতে এরকম, আর সবাই নর্মাল, আর উই আর অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল। তো তারপরে আর কি এটা যাওয়ার পরে যেতে যেতে আই ক্যান ফিল, অ্যান্ড তারপরে আমার সেই সময়ের যে এক্স বয়ফ্রেন্ড ছিল সে আমাকে অ্যাকচুয়ালি কিছু কোয়ার ট্রান্স মানুষের সাথে পরিচয় করায়, কিছু গে যারা অ্যাফেমিনেট তাদের সাথে পরিচয় করায়, এবং তারপরে আমি নিজেকে আস্তে আস্তে ডিসক্লোজ করি অ্যাকচুয়ালি হোয়াট আই অ্যাম, বাট তখনও আই ক্যান নট শিওর কি আই এম আ উমেন, অ্যান্ড এই টার্মটাকে বলা হয় ট্রান্সওমেন, বা আমি ট্রানজিশনে আসতে চাই। তারপরে যেটা হলো যে লকডাউন পড়ে গেল 2020, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আ চ্যাপ্টার কি দেবাংশী হওয়া, যে লকডাউন পড়ে যাওয়ার পরে আমি তো আর বাইরে বেরোতে পারছি না, কোনো সাজগোজ করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। তো এই সময়টাই আমি যখন, তার আগে যখন আমি ফেসবুকে ছবিপত্র দিতাম, আমার এক্সটেন্ডেড ফ্যামিলিজ সবাই দেখতে পেত, এবং তারা বাবাকে বিভিন্নভাবে পোক করার চেষ্টা করতো। তো আমার বাবা অ্যাকচুয়ালি ভীষণ পেট্রিয়ার্কাল একজন মানুষ ছিলেন, তিনি এক্সপায়ার করে গেছেন 2024 লাস্ট 14th জানুয়ারি। তো তার আগে অবধিও বাবা প্রচুরভাবে, অ্যাকচুয়ালি ব্যাপারটা
হয়েছিল যে আমার দিদির আর আমার 14 ইয়ার্স ডিফারেন্স। বাবা ভীষণ রকমভাবে চাইতেন ছোটবেলা থেকে তার একটা মেয়ে তারপর একটা ছেলে হোক, যার জন্য তারা 14 ইয়ার্স বাদে আর কি ইস্যুজ নিয়েছে। তারপরে সে যখন নিজেকে মহিলা হিসেবে আইডেন্টিফাই করে তখন সেটা তার কাছে ভীষণ শকিং হয়ে যায়। তার মধ্যে তো এক্সটেন্ডেড ফ্যামিলির লোকেদের একটা পুশিং আছেই। তো আমার দিদি বিভিন্ন রকমভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। আমার দিদিও প্রথমে বিষয়টা বুঝতে চাইতো না। ওকে আমার জামাইবাবু চেষ্টা করে বলে বোঝানোর যে তোমাকে যদি একটা গো ফেঁকে দিতাম তো তোমার কেমন ফিল হতো। তো তারপরে সে রিয়েলাইজ অ্যান্ড সাপোর্ট মি অ্যান্ড বাবাকেও বোঝাতে থাকে। তারপর যেটা হয় যে কোভিড পিরিয়ডের সময় যখন সেকেন্ড ফেজ অফ লকডাউন শুরু হয় তখন আমাকে বাড়ি মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির লোকেরা বাবাকে ম্যানুকুলেট করে আমাকে বাড়ি থেকে বার করে দেয়। ওপেন লকডাউনের সময় একটা ভীষণ ঝামেলা তৈরি করে এবং তারা বলে তাদের বাড়িতে থেকে, আমার বাড়ি নয়, তাদের বাড়িতে থেকে আমি এই ধরনের অশালীনতা করতে পারবো না। তো দেন তখন আমি কি করব, আমি একদম লকডাউন, আমার কাছে মাস্ক নেই, কিছু নেই। আমি কাঁদতে কাঁদতে আমার দিদিকে ফোন করি অ্যান্ড আমি ওর বাড়ি যাই। ও আমাকে ডাকে যে তুই আমার বাড়ি চলে আয়, দিস ইজ আ সেফ স্পেস ফর ইউ অ্যাকচুয়ালি। তো তারপরে আমার জামাইবাবুকেও নানান রকমভাবে সকলে থ্রেট করতে থাকে বাইরের লোকেরা যে তুমি কেন শেল্টার দিয়েছো, মানে আমার বাড়ির লোকেরা তুমি কেন শেল্টার দিয়েছো ওকে, মানে লাইক আই এম আ ক্রিমিনাল কি আমাকে শেল্টার দেওয়া হয়েছে। তো দেন আস্তে 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 আমাকে বলা হলো যে আমি একটা ফেসবুকে লাইভ করি এবং তখন আমি মোটামুটি অনেকের সাথে কানেক্টেড আর কি। তো আমি সঞ্চয় করে নিই। হ্যাঁ, এবার আরেকটা বিষয় ছিল কি যে আমার সাথে সাথে আমার মাকেও বাড়ি থেকে বার করে দেয়, যেহেতু মা আমাকে ছোটবেলা থেকে ভীষণভাবে সাপোর্ট করতেন। তো সেখানের প্রবলেমটা হয়ে যায় যে মার সাপোর্টের জন্য এবারে আমার মনে হয় নয় ভাই মরবো নয় মারবো। আর আমাকে অ্যাকচুয়ালি আমার আরেকটা জিনিস ছিল যে আমি যে নিজে ঠিক এবং আমি এই লাইফেই বাঁচতে চাই সেটা আমি ততক্ষণে বুঝে গেছিলাম। তো তারপরে আমার যেটা হয় যে আমি ফেসবুকে ওপেন লাইভ করি কান্নাকাটি করে, এবং যারা বেসিক্যালি এই জিনিসগুলো করেন আমার এক্সটেন্ডেড ফ্যামিলির, আমার কাজিনস, তার প্যারেন্টস, তারা তো তাদের সাথে তাদেরকে নাম নিয়েই আমি আর কি লাইভটা করি। তো তখন বেসিক্যালি কোনো একজন আমার মানে কমিউনিটি ফ্রেন্ডস, সে বাপ্পাদিত্য দা, মানে বাপ্পাদিত্য মুখার্জি প্রান্তকথার ফাউন্ডার ডিরেক্টর যিনি, বাপ্পাদাকে মেনশন করেন কমেন্টসে। তো তখন ভরা কোভিড, বাপ্পাদা বারাসাতের বাড়িতেই রয়েছেন। তো বাপ্পাদা দেখে সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করেন ফোনে, অ্যান্ড সেখান থেকে আমাদের আরও একজন কমিউনিটি, ট্রান্স কমিউনিটির দিদি মধুজাদি, তারপরে আরও অনেকে যারা ছিল, সুপ্রভাদি ছিল, আরও অনেকে ছিল, সকলে মিলে কি করে ওনারা আমাকে ফোন করেন অ্যান্ড দিদির সাথে কথা বলে, জামাইবাবুর সাথে কথা বলে, তাদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে যে দিস ইজ অ্যাকচুয়ালি রাইট। কারণ ওরা অনেকভাবে প্রেশারাইজ করতে থাকে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির লোকেরা, আমার কাজিনস, তার যে ফিয়ন্সে ছিল সেই সময়, তারা কোর্টের নোটিশ পাঠায়। তো এই সমস্ত করতে করতে তখন তারা মানে আমার যারা বাপাদা এবং আদার্স মধুজাদিরা, আমরা প্রথমে এসপি অফিস যাই, বারাসাত এসপি অফিস, সেখান থেকে আমরা একটা সাপোর্ট পাই অ্যান্ড দেন আমরা মধ্যমগ্রাম পুলিশ স্টেশন যাই এবং পুরো এন্টায়ার প্রসেসটাতে আমার দিদি আমার সাথে থাকে। মানে আমিও দৌড়চ্ছি, ও দৌড়চ্ছে, সঙ্গে আমাদের কমিউনিটি ফ্রেন্ডসরাও দৌড়চ্ছে। তো তারপরে পুলিশ আমার বাড়িতে আসে, আমরা একটা জিডি করি অ্যান্ড আমি মানে আমি পুলিশকে বলি কি আমার কোনো এফআইআরের দরকার নেই, আমার কোনো কিছু, আমি কোনো শাস্তি বা কিছু দিতে চাই না, আমার জাস্ট এটুকু বলার যে আমি যেরকমভাবে বাঁচতে চাই সেরকমভাবে আমাকে বাঁচতে দেওয়া হোক। তো দেন তারা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেন। বাবা টিল নাও আমার সাথে মানে 3 months কথা বলেননি, নিজের পরিবারের এগেনস্টে গিয়ে সব কিছু করেছেন। বাট তারপরে আস্তে আস্তে মা দিদিভাইয়ের কাছে ছিল, পরে আমি যখন ঢুকলাম আমার সাথে মাও এলো। তো টিল নাও আমাদের সাথে এখনও আমাদের ফ্যামিলির কারো সেরকম কোনো মানে রিলেশনশিপ নেই, এবং আমার কাকার মেয়ে, ছেলে এবং কাকিমাকেও যারা আমাকে সাপোর্ট করেছে তাদের সাথে এখনও কেউ কথা বলে না, দিদির সাথেও কেউ কথা বলে না সেম। বাট তারপরে বাবা আস্তে আস্তে রিয়েলাইজ কি দিস ইজ অ্যাকচুয়ালি ন্যাচারাল থিংস, অ্যান্ড ওরা আর কি ভীষণভাবে ম্যানিপুলেট করে কি জানো তো, যে ট্রান্স মানুষ মানেই সে হিজড়ে পেশা করে অথবা সেক্স ওয়ার্ক করে, তাদের যে কোনো মেইন স্ট্রিম লাইফ থাকতে পারে সেটাই ওরা বলতে চায় না। দেন আস্তে 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 বিষয়গুলো নর্মাল হয়। তারপর 2023-তে
আমি তখন প্রান্তকথাতে, আমার তখন গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট, আমি তখন প্রান্তকথাতেই একটা পজিশনে আর কি ফ্রিল্যান্সিং করছি। তো আমার মনে আছে যে 27th and 28th ব্রিটিশ কমিশনে আমাদের একটা প্রোগ্রাম হয় ডকুমেন্টেশন চেঞ্জের ওপর। এর মধ্যেই আমার দিদি, আমার নানান রকমের মানে দিদির ফাইন্যান্সিয়াল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, এছাড়া আমি টুকটাক কাজকর্মের মধ্য দিয়ে আমি আমার লেজার, হরমোনস আস্তে আস্তে আমার মেডিকেল ট্রানজিশনস প্রসেস সব শুরু করে দিই। এবং বাড়িতে ব্যাপারটা মা বাবার কাছেও আস্তে আস্তে ইজি হতে থাকে। তো 2023 আমি আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল লিগাল ডকুমেন্টেশন চেঞ্জ নিয়ে ট্রান্সজেন্ডারদের। তো সেখানে আমার সাথে আমি শানকে ফোন করেছিলাম 26th of June যে হ্যালো, এক্স্যাক্টলি, অ্যান্ড হ্যালো শান চৌধুরী স্পিকিং। তো শান ইজ লাইক ইয়েস। তো আই এম লাইক এত রুড একটা ছেলে কি এরকম ভাবে কথা বলছে না, আমার মনে হয় ছেলেরা একটু সফট অ্যান্ড নরম হলেই সেটা বেটার ফর মি অ্যাকচুয়ালি। তো তারপরে শান আমাকে বললো যে, আমি শানকে বললাম পুরো প্রসেসটার ব্যাপারে যে এরকম ব্যাপার, তো তুমি কি আসতে চাও? তো আমি ফট করে সবাইকে আপনি আবার বলতে পারি না। তো তারপরে শান বললো যে হ্যাঁ আমি দেখছি, আমি আপনাকে জানিয়ে দেবো। তো এইভাবে আর কি। তারপরে 27th রাত্রিবেলা শান আমাকে একটা মেসেজ করে যে আমি আসবো, আমার সাথে আমার আরো একটা বন্ধু আসবে, সে কি আসতে পারে? আমি বললাম হ্যাঁ ডেফিনেটলি আসতে পারে। তো 27th রাত্রিবেলা তারপরে আমাদের যে প্রোগ্রামটা দুদিন ছিল সেই প্রোগ্রামটা হলো। আমি শানকে বললাম যে তুমি পরের দিন 9টার মধ্যে ঢুকে যেও প্লিজ, ব্রিটিশ কমিশনে হয়েছিল আমাদের প্রোগ্রাম। তো তারপরে শান আমাকে ভয়েস করে বললো কি যে আপনার গলার ভয়েসটা খুব মিষ্টি। তো আমি লাইক তখন ঠিক আছে চলো, প্রশংসা পেলে মেয়েরা যেটা করে আর কি। তো হট করে 2-3খানা ভয়েস পাঠিয়ে দিয়েছিল মেসেজ। তো আমি তখন ওকে দুটো ফোনও করেছি, ভয়েসটা ভালো লেগেছে, আর একটু শুনবে। তো তারপরে আমি ফোন করলাম যে তারপরে ওর সাথে আর কথা হয়নি। পরের দিন সকাল থেকে ও আমাকে ভীষণ মেসেজ করতে থাকে, আপনি কোথায়, কখন আসছেন। অল্প সময়েই মানে ওই বলে না যে তারে আমি চোখে দেখিনি, কিন্তু তার কণ্ঠ শুনেই প্রেম। এরকম হয়েছিল একদিনে প্রেম, একদিনে প্রেমে পড়া নাকি একদিনে ভালো লাগা, কোনটা? সেই রাতেই আমরা ডিসাইড করি যে আমরা এটাকে বিয়ে অবধি নিয়ে যাবো। নট কি জানেন তো অ্যাকচুয়ালি তখন আমারও প্রচুর ব্রেকআপ, হ্যাঁ আমারও প্রচুর ব্রেক হয়েছে, হার্ট ব্রেক, অ্যান্ড ওর স্টোরিটা বললে ওটা আমার থেকেও আরো বেশি প্যাথেটিক। তো ওর যেই স্টোরিটা সেটা যখন ও আমাকে বলে তখন আই ক্যান ফিল কি মানে আমি আমাকে বড় কথা আমার মনে হচ্ছিল আমাকে এর সাথে থাকতেই হবে, মানে আমি যদি এর সাথে না থাকি তাহলে মানে হবে না। তো তারপরে আর কি আমরা অনেক ডিসকাস করি কি কিভাবে কি হবে, কারণ তখনও অবধি একমাত্র আমাদের পরিসরে তিস্তা দিয়া দীপনদা ছাড়া সেভাবে কোনো ট্রান্স কাপলস ছিল না, কেউ কোনো ট্রান্সরা প্রেম করতো না, কোনো কিছু করতো না। তো তখন জানো তো এই সিচুয়েশনসগুলো যেতে যেতে উই ক্যান ডেফিনেটলি ফিল কি না চলো দিস ইজ পসিবল, কি অ্যাকচুয়ালি একটা ছেলে মেয়ে যেরকমভাবে খুব প্র্যাকটিক্যালি ভালোবাসে, তাদের মধ্যে বিয়ে হয়, তাদের মধ্যে সংসার হয়, সব কিছু হয়, আমাদেরটাও সেম। অ্যান্ড তারপরে আমরা সেই পথেই হেঁটে আমাদের গত 15th রেজিস্ট্রি হয়েছে, আমার অ্যাডভোকেট সামনে বসে আছে, রেজিস্ট্রি হয়েছে। অ্যান্ড আমরা প্ল্যান করেছিলাম জুনে করব, কারণ জুন প্রাইড মান্থ, অ্যান্ড জুন 28 আমাদের প্রেম শুরু। তো আমরা জুনেই আমাদের সেলিব্রেশনটাকে আরো বড় করে সেলিব্রেট করব। জুন মাসটাই খুব ইম্পর্টেন্ট, ভালোবাসার মাস, বর্ষাকাল। একদম। আমি শানেরটা একটু শুনবো, কিন্তু আমি যা বুঝলাম যে বোধহয় একজন একটু বেশি কথা বলে, একজন কথা শোনে। আমি একদমই কথা বলি, আমি প্রচুর কথা বলি, কথাই আছে, সেটাই ওর জন্যই এখন তো তবু ওর পাল্লায় পরে একটু কথা বলি। আমার একদম মানে সীমিত সংখ্যা আমার কথা বলে, ওর জন্যই যে আমি কম কথা বলবো, শুধু শুনে যাবো, এরকম একটা কণ্ঠ। পুরুষ মানুষ সংসার বাঁচানোর জন্য এটা করা উচিত। এই নিয়ে আমরা কথা বলবো না, শুধুই ভালোবাসা নিয়ে কথা হবে। কিন্তু শানের গল্পটা আমরা একটু শুনি, মানে জার্নিটা। আসলে ও যেটা ওর ছোটবেলার স্টোরিটা বললো, আমার ঠিক অপোজিট ছিল। মানে আমি ছোট থেকে ফুটবল খেলতাম, আমার পরিবার আবার খুব বেশি শিক্ষিত ফ্যামিলি না, বরঞ্চ উত্তরপাড়া শহরের একদমই মানে মিডল ক্লাস বলা চলে।
এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও সেরকম ছিল না। তো আমি ফুটবল খেলতাম এবং তখন থেকে আমার মানে আমার ভালো লাগা প্রকাশ হতে শুরু করে, যে কোনো আমার ছেলেদের খেলা ভালো লাগছে, কোনো পুতুল হলে সেটাকে আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি। এবং তারপরে আমার বাড়ি থেকে ঠিক করে যে বোধহয় আমি টমবয় একটা ট্যাগ, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। আমাদের 90 দশকে তখন আমরা তো এই ট্রান্স ব্যাপারটা ইস্যু ছিল না, আমাদের টম বয় বলতো, কিন্তু ওটা বেশ খুশি লাগতো যে আমাকে বয় তো বলছে আলটিমেটলি। এবার বাড়ির লোক ভাবলো যে আমি বোধহয় ফুটবল খেলি বলে আমার মধ্যে এই ছেলে সবটা বেরিয়ে আসছে কোনোভাবে। তো আমাদের তখন সেই খেলা ছাড়িয়ে দেওয়া হলো, এবং তাতেও আমি সেই মনে আছে আমার বিকালবেলা আমাকে সবাই ঘুমিয়ে পড়তো, আমি কোথাও না কোথাও লুকিয়ে খেলতে চলে যেতাম। তো সেই তখন মেয়েদের যারা খেলতো একটু এরকম তাদেরকে গেছো, ঠিক আছে, এরকম মর্দা, এরকম কিছু ভাষা ল্যাঙ্গুয়েজ বলা হতো। এবং সবেতেই আমার বাড়ির লোকের এটা মত ছিল যে আমি যাই করি না কেন, বলতে বলতে আমার বাড়ির লোক এসে গেছে, যাই করি না কেন সেটা আলটিমেটলি আমার বিয়ের পথে বাধা হয়ে যাবে। মানে সেটা খেলা হোক, পড়াশোনা হোক, বা যা কিছু হোক, সেটা বিয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে। এরপর যখন আমি মাধ্যমিক দিলাম, বাড়ির লোক ঠিক করলো যে আমার বিয়ে দিয়ে দেবে, কারণ জাস্ট বিকজ আমি মেয়ে। এবার একজন মেয়ের বেশি দূর পড়াশোনা করলে তো হবে না, তাকে আলটিমেটলি বিয়েই করতে হবে। তো বিয়ে দেওয়ার ব্যবস্থা করলো, এবং আমার মা তার বাপের বাড়ি ডানলভে সেখানে একটি সম্বন্ধ রেখে এসেছিল সরকারি চাকরিজীবী। তো সে তো আমি কিছুতেই রাজি হব না, দিয়ে মার ধর আমার ঠাকুমাকে আমি সমস্ত ঘটনাটা বললাম, এবং আমার ঠাকুমা সেই সময় দাঁড়িয়ে আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছিলেন। মানে ঠাকুমা যদি না থাকতেন হয়তো আমার এতদিনে বিয়ে হয়ে যেত। এবং ঠাকুমাই বাবা মারধর করলেও ঠাকুমার কথা শুনে আমাকে পড়াশোনা করালো, কিন্তু বাড়িতে ডিসাইড করলো যে আমাকে ছেলেদের পোশাক পরানো যাবে, সব পুড়িয়ে দেওয়া হলো। তারপর আমাকে দুটো বেনুনি বেঁধে, চুল বেঁধে আমাকে স্কুলে পাঠানো, বা স্কুলেও বলে দিল যে ওর সাথে কেউ বসবি না, তাহলে তোরা ওরকম হয়ে যাবি বা হ্যাঁ। এবার ওই চললো আমার ক্লাস 12 অবধি। 12 থেকে আমি মেডিকেল ফিল্ডে কাজ করা শুরু করলাম। আমার কোনো কারণ আমার পড়াশোনার জন্য আমার বাড়ি থেকে সেরকমভাবে ফান্ড দিচ্ছিল না। কাজ করার পর 12 পাস করার পর আমি কলেজে উঠলাম। এবার সেই সময় আমার বড় চুল, ক্লাস 9 থেকে 12 অবধি। তখন এবার ওটা নিয়ে আমি আর কলেজে যেতে পারছি না, আমাকে ঘরের নাইটি পরিয়ে রাখা হচ্ছে, আমি বাইরে বেরোতে পারছি না। মেন্টাল টর্চার আমি প্রচণ্ড আমার স্কুল বাড়ি দুটোই, কিন্তু আমার একটা ছিল আমার বন্ধু সাপোর্ট প্রচুর ছিল। এবার আমার কলেজে ওঠার পর আমার কলেজের কিছু বন্ধু এখানেই আছে, নিবেদিতা তার মধ্যে বিশেষত পূজা দিয়েও আছে। আমি ওদের কাছে সবটা খুলে বলার পর আমাকে ওরা ভয়েস কাট চুল করাতে নিয়ে গেছিল, ঠিক আছে, ওরা পাশে রেখে আমাকে ভয়েস কাট করিয়েছে। এবার আমি বাড়িতে যাব তো ভয়ে যেতে পারছি না, কি বলবো। তখন নিবেদিতা আমার বাড়িতে আসে, এবং ওই আমার ঠাকুমা মায়ের সাথে রোজ কথা বলতো, দিয়ে তখন অল্প অল্প করে বাড়িতে আর কি ব্যাপারটা, মানে আমার চুল কাটাটা মেনে নিল, ব্যাপারটা পুরো না মানলো। মানে আমার মা বরাবরই ছিল আমার সাথে তুই কথা বলবি না এই বিষয়ে, আমার শরীর খারাপ করে, আমার মা কোনোভাবেই কথা বলতো। তারপরে আস্তে আস্তে এগোনোর পর আমি একটি সম্পর্কে জড়ালাম 2018, যেটা এক্ষুনি বলছিল। তো সম্পর্কটা দীর্ঘ 5 বছরে থাকার পরে আমরা দুজন সেটেল হই। সেই মেয়েটি ছিল শিলিগুড়ি। সেটেল হওয়ার পর সে নার্সিং, আমি তাকে নিয়ে একটি রেন্ট হাউসে যাই, মানে আমার বাড়ি থেকে কিছুটা দূরে, এবং তারপর সেই আমি ইমোশনাল আর হই না, যাই হোক এখন পাশে যে মানুষটা আছে আর চোখে জল, সেই রেন্ট হাউসে যাওয়ার পর তারপর 1 বছর তার সাথে আমি সংসার করি, এবং আমি বিভিন্ন লোন তুলে বা আমারও কিছু সোনার কানের ছিল সেগুলো বিক্রি করে তাকে আমি সেটা কমপ্লিট করি। ঠিক 1 বছরের মাথায় সে আমাকে একটা লেটার লিখে, আমি অ্যাপেলোতে ছিলাম, সেই লেটার লিখে সে চলে যায়, মানে কিছু না বলে, কিছু জাস্ট না জানি আমি থাকতে পারছি না, লিখে চলে গেছি। যাওয়ার পরে সেখানে আমি কিছু অ্যাড্রেস জানি না, কিছু জানি না, আমি শিলিগুড়ি গেছি কোনোভাবে খুঁজে, 2 রাত কাটিয়ে নকশাল বাড়িতে। যাওয়ার পর সেখানে ওর বাবারা আমাকে প্রচুর পরিমাণে মারধর করে, মেয়েটির বাবা মারধর করে, বাঁশ দিয়ে মারে। মেয়েটির বোন সেখানে আমাকে প্রচুর বাঁচিয়েছিল, সেভ করেছিল, এবং ও না থাকলে হয়তো আমাকে তারা মেরেই ফেলতো। এবং আমাকে একটি চেয়ারে পুরো গ্রামের মাঝখানে বসিয়ে সারা গ্রামের লোকজনকে ডাকে, এবং যেহেতু ওদের কাছে ট্রান্স মানে ছিল হিজড়ে, এবং ওরা বলে যে সবাইকে ডেকে দেখায় যে এটা দেখবি আর এটা নতুন ধরনের হিজড়ে, কারণ ট্রান্স ম্যান সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই। এবার দিয়ে সারা গ্রামের লোক আমাকে একটা একটা করে দেখতে আসছিল, আমার ব্যাগে কি আছে না আছে সেটা দেখছিল, খুলে খুলে সব ফেলছিল, এবং তার সাথে মারপিট অকথ্য আছে। এবং তারপর আমাকে মেয়েটি তেমন ছিল, মেয়েটি আমি এক জায়গায় বসে দেখতে পাচ্ছি যে উল্টো দিকের
ঘরে সেই মেয়েটি বসে দেখছে সব, কিন্তু একবারও আটকায়নি কাউকে। কিন্তু ওর বোন ওখান থেকে ছুটে ছুটে এসে বারবার আটকাচ্ছিল, ও আটকায়নি। সেটা মানে আমি তখন শুধু আবার মানে কিছু বলতে পারছি না, আমি খালি একটা কথাই বলছি যে মানে আবার আমি হয়ে যাচ্ছি। আমি একটা কথাই বলছি যে ও যদি যতক্ষণ না বলে আমি ফিরবো না, কারণ ও তো আমাকে বলেনি এখন অব্দি, যা অত্যাচার করছে ওর বাইরের লোক করছে। তখন ওর বাবা ওর সাথে আমার কথা বলে এবং ও বলে আমি ওর সাথে ফিরবো না। তারপরে আমার আর কিছু বলার ছিল না। হ্যাঁ, এর মাঝখানে আমি সুসাইড করি এবং তার ট্রিটমেন্ট আমার এখনো চলছে। তো তারপরে সেই হওয়ার পরে আমি ওই ভাড়া বাড়িতে, আমার বাড়ি থেকেও তখন মানবে না, আমি তাদের ছেড়ে তাদের নামে তাদের এগেনস্টে থানায় গিয়ে সব কিছু লিখিত পড়িত করে আমি এসেছি। এবার আমি রান্নাবান্না জানতাম না। এবার দুবেলা আমি অফিসে যেতাম, কোনোভাবে কনফ্লিক্টস খেয়ে চলে যেতাম। আর অ্যাপেলোতেও আমাকে প্রচুর মেন্টাল সাপোর্ট দিয়েছে, মিথ্যে কথা বলবো না, আমার কলিগরাও খুব ভালো ছিল। দিয়ে তারপরে 1 বছর আমি পুরোই ঘরে গৃহবন্দী হয়েছিলাম। মানে আমার তখন ঠিক করলাম যে আমাকে এবার যেটা আমি চাইছি, আমার যে পরিবর্তনটা আমি চাইছি, এটা আমাকে করতেই হবে। এবার তখন আমার অলরেডি আমি অ্যাসিড খেয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার গলার খাদ্যনালী বন্ধ, তো তার ট্রিটমেন্ট আমার আজও চলছে। তো আমি তখন ভাবলাম যে এই পাশাপাশি আমাকে এটাও এক করে আমাকে কোনোভাবে এটা চালু করতে হবে। যে ওই 1 বছর আমি নিজেকে ওই ঘরে আটকে রেখে পুরো প্রিপেয়ার হয়েছি যে কীভাবে এই মেন্টাল জায়গা থেকে আমি যাবো। আমি কোনো ডাক্তারও দেখাইনি, কিছু করিনি, আমি নিজের সাথে কাউন্সিল করেছি যে আমাকে লড়তে হবে ভাই আমার সাথে। তারপর ঠিক 1 বছরের মাথায় 14ই জুন সেই মেয়েটি যায়। 1 বছর 14 দিনের মাথায়, হ্যাঁ 14, মানে ও 14ই জুন আমার সাথে সেটেল হয়েছিল, 14ই জুনই গেছিলো, মানে 1 বছরের পরে একটা। দিয়ে ঠিক 14 দিনের মাথায় 28শে জুন 1 বছর পরে আমার সাথে ওর প্রান্তকথার অফিসে আলাপ হয়। এবং তারপর আমিও সব ঘটনা শুনলাম, ও আমার সব ঘটনা শুনলো। তারপর সেদিন থেকে আমাদের প্রেম, তারপর আমার অ্যাপেলোয় জার্নি শেষ এবং প্রান্তকথা শুরু, এবং এখন একদম যে জুন মাস সবকিছু নিয়েছিল সেই জুন মাসই সব। কিন্তু এটা সত্যি, আজকে আমি যা কিছু তার পিছনে যদি অবদান কারোর থেকে থাকে সেটা হচ্ছে প্রথমত প্রান্তকথার ডিরেক্টর বাপ্পাদিত্য মুখার্জি। মানে উনি না থাকলে, মানে উনি রাগ, মানে আমি রেগে, আমার খুব রাগ, প্রচণ্ড রাগ, আমি রাগলে কী বলি আমি জানি না। ওনাকে রেগে আমি এমনও কথা বলেছি যেটা হয়তো আমার বলা উচিত না, তবু উনি আমাকে সামলেছে যে মানে ওর ঘটনা, পাস্টের ঘটনা থেকে বের করার জন্য ও যেভাবে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে, মানে ও না থাকলে সত্যি আমি এই জায়গা পেতাম না। থ্যাংক ইউ। It's fine. Actually, this is my responsibility also কি আমরা যখন ছোটবেলা থেকে বা যে কোনো টাইপ অফ আমি আই ক্যান ফিল কি আম আ উমেন অ্যান্ড দিস ইজ মাই ডিউটি অ্যাকচুয়ালি। কি আমি আমার মার ক্ষেত্রেও দেখেছি, আমি আমার দিদির ক্ষেত্রেও দেখেছি, অ্যান্ড আমি যাদের দ্বারা ইন্সপায়ার্ড আ উমেন, কি যাদেরকে দেখে আমার মনে হয়েছে যে মহিলা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত। তো দিস ইজ অ্যাকচুয়ালি মাই ডিউটি। ও আমাকে যখন বলতো, কারণ এটা ও যেটা বললো এটা একটা শর্ট, কারণ আমাদের কাছে কারোর কাছে এত টাইম নেই কি আমরা যখন এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতাম, কারণ অলরেডি ও একটা লাইফ লিড করে ফেলেছে, সেখান থেকে আবার নতুন করে একটা সংসার করার ব্যাপার, আবার কমিটমেন্ট, আবার সব কিছু। এই জন্যই তো তখন ও আমাকে ফোন করেছিল যখন আমি কি, মানে আমার তো কোনো মেয়ের সাথে কথা বলতে ইচ্ছে করে না। অ্যান্ড সেখানে কি সেই জায়গাটাতে কি আমি ওকে সবসময় এই জিনিসটা বিলিভ করানোর চেষ্টা করতাম কি আমরা সবসময় বলি যে হাতের 5টা আঙুল সমান নয়, তো 5টা মানুষও ডেফিনেটলি আলাদা আলাদা। সব মেয়েরা কিন্তু খারাপ নয় এবং সব ছেলেরাও খারাপ নয়, তাদের মধ্যে ডেফিনেটলি খারাপ, কিন্তু সবাই খারাপ কখনো নয়। কারণ সবাই খারাপ হলে আমরা কখনোই সুন্দর পৃথিবীটাতে এনজয় করতে পারতাম না। একদম, এই যে তুমি প্রথমেই বলে তুমি খুব পজিটিভ, কথা শুনেই বোঝা যাচ্ছে। আমরা এত কষ্টের কথা বলবো না, যা গেছে তা যাওয়ার ছিল এবং বেশ হয়েছে গেছে, তাই না? এটাই বলবো, ভাগ্যিস না হলে এই দিনটার পাশাপাশি কেউ থাকতো না। অনেক কিছু শিখিয়েছে, আরো পরিণত করেছে দুজনকেই। তো একটা কথা জিজ্ঞাসা করবো যে এই তো কণ্ঠ ভালো লাগলো শুনলাম, একটু কথাও বললো, তারপর ভালোবাসার কথাটা ফার্স্ট কে বললো, মানে এটা কি বলেছিল? অ্যাকচুয়ালি কি জানো তো, মানে ওই ভালোবাসার ব্যাপারটা ওরকম ভাবে বলা হয়নি। মানে তখন আমারও জাস্ট সদ্য হার্ট ব্রেকেন হয়েছে, এবং তারপরে আমিও শুনছি বিষয়গুলো, এবং মানে ওরকম ভাবে কিছু প্রিপ্ল্যান্ড হয়নি। মানে
আমরা আমাদের পারিপার্শ্বিকে অনেক ট্রান্সম্যান সিস ওম্যান মানে তথাকথিত সমাজের চোখে মেয়েরা বা ট্রান্স ওম্যান সিস ম্যান তাদেরকে কাপল হিসেবে আমরা দেখতে পাই, কিন্তু খুব কম মানুষই ট্রান্স কাপল হতে পারে। কারণ আমাদের ট্রান্স লাইফে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমাদের মানসিক চাহিদা, শারীরিক চাহিদা, পারিপার্শ্বিক চাহিদা সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এটা মানে ওরও প্রথম চয়েস একজন বায়োলজিক্যাল ম্যান, আমারও প্রথম চয়েস একজন বায়োলজিক্যাল ওম্যান, এবং আমি দীর্ঘদিন একটা সম্পর্কে সংসার করে কাটিয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের এটা অবশ্যই ইজি ছিল না, এবং আমরা এটা বারংবার আলোচনা করেছি যে আমরা হয়তো থাকতে পারবো না, কিন্তু আমরা ভেবেছিলাম যদি অবিশ্বাস একটা তৈরি হয়েছে, অবিশ্বাস তো তৈরি ছিলই। এবং আরো একটা বিষয় কি, দিস ইজ অ্যাকচুয়ালি হি ইজ আ ভেরি ট্রান্সপারেন্ট কি আমাদের সেক্সুয়াল নিডস যেটা সেটা ডেফিনেটলি সিসজেন্ডার ম্যান অ্যান্ড সিসজেন্ডার উমেন। তো সেই জায়গাটাকে ব্রেক করে কারণ আজকের দিনে আমরা কমিটমেন্টে আসার পরে, আমরা বিয়ে করার পরে, আমরা এখন দেখি আমাদের যারা জুনিয়ররা রয়েছে কিলকিল করছে, তারা সবাই ট্রান্সপ্রেম করছে। তো আমরা তখন হাসতে হাসতে আলোচনা করি যে অ্যাকচুয়ালি এই জিনিসটার মধ্যে কিন্তু এটা হয়তো ওরা আমাদেরকে বাইরে থেকে দেখছে বলে ওরা ভাবছে যে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং থিংস, কি ওরা যদি ভালো থাকতে পারে আমরাও ভালো থাকবো। অ্যাকচুয়ালি নয়, বিকজ একটা প্রত্যেকটা রিলেশনশিপে, নট আ ট্রান্সজেন্ডার রিলেশনশিপ, এভরি রিলেশনশিপে কিন্তু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকটা জিনিস আছে, এবং ট্রান্স রিলেশনশিপে কিন্তু সেটা আরও অনেক বেশি। কারণ আমাদেরকে অনেকটা ত্যাগ করে, অনেক কিছু করে একসাথে এসে দেন উই ক্যান ডিসাইড কি চলো আমরা এবার একসাথে থাকতে পারি। তো আমার এটাই মানে আমরা সবসময় এটা নিয়ে ডিসকাস করি যে ইভেন দাদার সাথেও আমরা কথা বলি, দাদাও বলে যে তুই ওদেরকে বোঝা, বাট বার্তা যেন না যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ হ্যাঁ তুমি ভালোবেসে ডেফিনেটলি থাকো, অলওয়েজ ওয়েলকাম, বাট এটা যেন না হয় কি ওরা থাকছে মানে আমিও থাকতে পারবো। তোমরা যেটা জন্য লড়াই করছো সেই লড়াইটাই মিনিংফুল আর থাকবে না একটা সময়ের পর। যাই হোক, আমরা শেষ করবো যে খুব বিশেষ একটা দিন, রিসেপশন, অনেকেই চলে এসেছেন, অপেক্ষা করছেন, তোমাদের সঙ্গে মিট করা যাওয়ার বেশি সময় নেবো না, কিন্তু যেহেতু বললে যে ভালোবাসার কথা সেভাবে আই লাভ ইউ বলা হয়নি, যে একটু কথা দিয়ে শেষ হোক একে অপরকে বললে, কারণ এটা তো বলা হয়নি সেইভাবে দেখতে যেটা ইচ্ছে যা ইচ্ছে আই লাভ ইউ বলতে হবে না, ভালোবাসার কথা গানেও হতে পারে, যে কোনো ভাবে এক্সপ্রেস করা যেতে পারে। ওরে বাবা, একদম খুব ভালো থাকো তোমরা, খুব ভালো থাকো, সারা জীবন আনন্দে থাকো, শান্তিতে থাকো, এটুকুই বলবো। এবং বহু মানুষ ভালোবাসা দিচ্ছেন, দেবেন অ্যাকচুয়ালি, অ্যান্ড মানে উই আর ভেরি ব্লেসিং কি স্বাগতা দি অলরেডি প্রেজেন্ট, আরও অনেকে এসছে, এবং আমি যাদেরকে চাইছিলাম আমার স্পেশাল দিনটাতে, এবং যাদের সাথে আমি অনেক দিন থেকে কানেক্টেড, আমার ট্রানজিশনে যারা ভীষণ রকমভাবে সাপোর্টেড, তারা সবাই আসছে। তো অ্যাকচুয়ালি দিস ইজ কমপ্লিটলি সেলিব্রেশন। থ্যাংক ইউ। জীবনের উদযাপন সবসময় হওয়া উচিত, আর ভালো সকলকে ভালো থাকতে দিক। একদম একদম একদম, মানে এটাই হচ্ছে কথা যে মানে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই লাইক বিভিন্ন রকমের কমেন্টস, যেগুলো না বললেই। একটা কথা বলতে চাইবো লাস্টে, যে এটা আমার লাইফের জন্যই আমি আরো বলবো যে ট্রান্স মানুষরা আপনার পছন্দ অপছন্দ নাই হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনো ট্রান্স মানুষকে আপনি শুধু আপনার স্বার্থে সময় কাটানোর জন্য হোক বা আপনার পরিস্থিতি সামলানোর জন্য হোক, সেই ব্যবহারটা করাটা বন্ধ করুন, ব্যাস এইটুকু। কর্মফল বলে একটা জিনিস আছে, সেটা আমরা বিশ্বাস করি সকলেই পাবেন, তাই না? এবং তোমরা ভালো কর্ম করেছো, তাই একে অপরকে পেয়েছো, এটুকুই বলা। শেষ করবো, কনগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট আগামী জীবনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।